নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমরা অনেকেই তো ভেটকি মাছের ফিশ রোল কিনে খেয়ে থাকি। তবে বাড়িতে যদি সহজ পদ্ধতিতে একটু কষ্ট করে ফিশ রোল বানানো যায়, তাহলে তার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয়। অনেকেই আমাকে অনেক দিন ধরে এই রেসিপিটা শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন, তাই সকলের অনুরোধ রাখতে আজকে আমি এই ফিশ রোলের রেসিপিটা শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ফিশ রোল বা মাছের রোল বানাবার জন্য এখানে আমি ব্যবহার করছি ভেটকি মাছের ফিলে। আর এই ফিশ রোল বানাতে গেলে কিন্তু এইরকম বড় সাইজের ভেটকি মাছের ফিলে ব্যবহার করতে হবে। আমি নিজে বাড়িতে ফিলেটা কাট করে নিচ্ছি রোলের জন্য। আপনারা নিজেরা বাড়িতে কাট না করতে পারলে মাছের দোকান থেকে অবশ্যই কাটিয়ে এনে ফিশ রোলের শেপটাকে তৈরি করে নেবেন। চারিদিক থেকে একদম সমান করে আমি কেটে নিচ্ছি। চারিদিক থেকে অসমান জায়গাগুলোকে একদম সমান করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে এরকম লম্বা টুকরো করে কেটে নিলাম। তারপরে তার থেকে আরও লম্বা 4টে টুকরো বার করে নিয়ে মাঝখান থেকে একদম পাতলা করে কেটে নেব। আমার যেহেতু ছুরিটা ভীষণই ধারালো, সেই জন্য আমি এটা দিয়ে খুব সহজেই করে নিতে পারছি। আপনারা হয়তো বাড়িতে নাও করতে পারেন। তাই জন্য যদি বাড়িতে ফিশ রোল বানাতে চান, তাহলে মাছের দোকান থেকে অবশ্যই এই রকমভাবে করিয়ে আনবেন, তাহলে আপনাদের সব থেকে সুবিধা হবে। দেখুন, এরকমভাবে পাতলা করে আমি কেটে নিলাম। যেরকমভাবে ফিশ ফ্রাই কাটে ঠিক সেই রকমভাবেই কাটতে হবে, তবে একটু সাইজে বড় করে কাটতে হবে। ফিশ রোলের জন্য 4টে এরকম পাতলা পাতলা আমি ফিলে কেটে নিলাম। চারিদিক থেকে সমান করে কাটবার পর ছোট ছোট যে মাছের টুকরোগুলো বেরিয়েছিল সেগুলোকে আরও ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাছের কোনো অংশই কিন্তু ফেলবো না, সেগুলোকেও ব্যবহার করব আমরা ফিশ রোলের পুর হিসেবে। জাস্ট একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই ফিশ রোলে কিছু চিংড়ির ব্যবহার করব। তার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি। ছোট সাইজের চিংড়ি ব্যবহার করছি, আর চিংড়িটাও একদম ছোট টুকরো করে কুচিয়ে নেব। তবে একদম মিহি করে পেস্ট করছি না। একটু যদি ছোট ছোট টুকরো করে কাটা হয়, তাহলে খাওয়ার সময় যদি মুখে পড়ে খেতে ভালো লাগে। চিংড়ি আর ভেটকি দুটো মাছই আমি একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফিশ রোলের জন্য আমি দুরকম মাছই ব্যবহার করেছি, মানে ভেটকি আর চিংড়ি দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ভেটকিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধু চিংড়িরও ব্যবহার করতে পারেন। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 15 থেকে 20 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, আর দিলাম 1 ইঞ্চি আদার টুকরো। এবারে সমস্ত কিছু আমি একসাথে বেটে নেব, তবে একদম মসৃণ করে বাটবো না, একটু দানা দানা করে বেটে নেব। আর মাছের এই পুরটা তৈরি করবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে দিয়ে দিলাম একটু ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে বেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা এবার একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে।
খুব বেশি পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। পুরের জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা ভাজা করে তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে ছোটো টুকরো করে কেটে নেওয়া ভেটকি মাছগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে নেওয়া চিংড়ির টুকরোগুলো। এবারে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মিনিট ৫-৬ সময় ধরে মাছের টুকরোগুলো মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলু। একটা বড় সাইজের আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে মাছের এই পুরের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা মেশানোর পর মোটামুটি কিন্তু আমাদের মাছের পুর তৈরি। তবে লবণের পরিমাণ মনে হচ্ছে আমার একটু কম হয়েছে বলে আমি সবশেষে একটু বিট লবণের ব্যবহার করলাম। আর দিলাম ভাজা মশলার গুঁড়ো। এর আগে আমি অনেকবার আপনাদের সাথে ভাজা মশলার গুঁড়ো রেসিপি শেয়ার করেছি, সেই ভাজা মশলাটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করেছি। মানে জিরে, ধনে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে এই ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এই পুরটাকে ভাজা ভাজা করে নিই। বাইন্ডিংয়ের জন্য দিলাম একটু ব্রেড ক্রাম্ব, ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব এই কারণেই ব্যবহার করলাম, অনেক সময় দেখা যায় যে পুর নরম হয়ে যায়। পুরটা যাতে একটু শক্ত ভাব থাকে, মানে একটু টাইট ভাব থাকে, সেই জন্য এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি, মানে বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বটা ব্যবহার করেছি। এবার আলাদা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপর আমরা ফিশ রোলগুলোকে তৈরি করে নেব। আগে থেকে যে ফিলেগুলো আমি কেটে রেডি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে সিজনিংয়ের জন্য দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এর থেকে খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করবার প্রয়োজন নেই মাছের মধ্যে। আপনারা চাইলে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে আমি আর এর মধ্যে লেবুর রসে ব্যবহার করছি না। আর খুব বেশিক্ষণ সময় ধরে মাছে লবণ মাখিয়ে রাখিনি, জাস্ট একটু লবণ মাখিয়ে কিন্তু আমি ফিশ রোলগুলোকে গড়ে নিচ্ছি। লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর এবারে আমি ফিশ রোলগুলোকে গড়ে নেব। মাছের যে পুরটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা ফিলের একটা সাইডে এইভাবে ভরে দিলাম। এরপরে গোল একদম রোল তৈরি করে নেব, মানে একদম মুড়ে রোলের মতন শেপ দিয়ে নিচ্ছি। ফিশ রোলগুলোকে কোট করবার জন্য একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। মোটামুটি এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর কোটিংয়ের জন্য আমরা এখানে ব্যবহার করছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের বদলে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। প্রথমে গড়ে নেওয়া ফিশ রোলগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। তারপরে যে ডিমের গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কোট করে নেব, মানে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেওয়ার পর তারপরে ডিমের ব্যাটারে ডিপ করে নিয়ে তারপর আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব। তারপরে আবারও একবার ডিমের ব্যাটারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব। দুবার করে আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব যাতে আমাদের আউটার কোটিংটা সুন্দরভাবে তৈরি হয়।
এইভাবে ফিশ রোলগুলোকে কোট করে বা তৈরি করে নিয়ে কোনো জিপলক প্যাকের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে 5 থেকে 6 দিন আপনারা স্টোর করে রাখতে পারেন। আর ডিপ ফ্রিজে 1 মাসও কিন্তু স্টোর করে রাখতে পারেন। অনেক সময় কি হয় যে বাড়িতে যদি কোনো গেস্ট আসেন সেই দিন তো করা সম্ভব হয় না, 2 দিন আগে যদি আপনারা এইভাবে ফিশ রোল বানিয়ে জিপলক প্যাকেটে করে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখেন বা ডিপ ফ্রিজে স্টোর করে রাখেন, তাহলে বাড়িতে অতিথি আসলে সাথে সাথে আপনারা ফ্রাই করতে পারবেন। তেল গরম করে নেওয়ার পর এবারে আমরা গড়ে নেওয়া ফিশ রোলগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমরা ফিশ রোলগুলোকে ভেজে একটা কিচেন টিস্যুর উপরে রাখছি, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। আশা করি আমার আজকের এই ফিশ রোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকমভাবে বাড়িতে ফিশ রোল বানিয়ে খান, আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। দোকান থেকে তো আমরা মাঝে মধ্যেই কিনে খাই, একটু কষ্ট করে যদি বাড়িতে বানিয়ে খাই তাহলে তার স্বাদ কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না। এগুলো বানাতে অবশ্যই একটু সময় লাগে, তবে মাঝে মধ্যে নিজেদের বাড়ির লোককে দোকানের খাবার বা রেস্টুরেন্টের খাবার না খাইয়ে ঘরে যদি নিজের হাতের কোনো খাবার বানিয়ে খাওয়ানো যায়, দেখবেন তাতে মনে অনেকটা আনন্দ পাওয়া যায়। আমি স্যালাড আর কাসুন্দির সাথে এই ফিশ রোলগুলোকে সার্ভ করছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ফিশ রোলটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর ফিশ রোল আমাদের তৈরি হয়েছে।